আজকে আলোচনা করব 10টি খুব ছোট্ট ছোট্ট রেয়াজের ভুল যেটা তোমরা প্রতিদিন করে থাকো আর যার কারণের জন্য কিন্তু কোথাও গিয়ে রেয়াজটা অসম্পূর্ণ থেকে যায়। ভীষণ ইম্পর্টেন্ট পার্ট এগুলো, খুব সামান্য সামান্য জিনিস যেগুলো যদি কারেকশন করে নাও তাহলেই কিন্তু যে জায়গায় তোমরা পৌঁছতে চাইছো সেটা খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। প্রথম ভুল, 1 নম্বর ভুল, উচ্চারণ। অর্থাৎ আমরা প্রথম শুরু করি সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এই সা রে গা মা গাইতে গিয়ে উচ্চারণের ভুল হয়। কিরকম হয়? যেটা আমি বেসিক ভুল প্রায় অনেকের দেখি, উচ্চারণটা হচ্ছে সা, সা নয়। অর্থাৎ এখানে স্পেলিং আমরা যদি বাংলায় লিখি তাহলে দন্তের সয়াকারে সা, তালবস্য আকারে সা নয়। অর্থাৎ স্পেলিং এখানে এস এ থাকে, এস এইচ এ থাকে না, সুতরাং এটা স নয়। অর্থাৎ বাঙালিদের ক্ষেত্রে এই ভুলটা হয়ে যায়, কারণ আমাদের বাংলায় স এটা গ্রহণযোগ্য নয়, এটা আমরা সয়ের দোষ বলি। তো সেক্ষেত্রে সবই স হয়, স হয়, স দন্তের স, স তালবস্য। তো এই যে পার্থক্য, যেটা খুব সামান্য পার্থক্য, যেখানে কখনোই স আসে না, কিন্তু সায়ের ক্ষেত্রে আমরা সই বলতে হবে। অর্থাৎ এটা সা, এবং সায়ের এন্ডে কি আছে? আ। দন্তের সয় আকার দিচ্ছি, তাহলে এন্ডে আছে আ। তো এই যে সা, এটা সা নয়, সা। অর্থাৎ এন্ডে কি আছে? আ। আকে আমি ক্লিয়ার করব। রে, রের এন্ডে কি আছে? এ। তাহলে রে, রে উচ্চারণের ক্ষেত্রে অনেকে রেটাকে এতটাই প্রেসার দেয় যে সেটা রে, এই রে মানে কিন্তু ডয় বিন্দু র হয়ে যাচ্ছে। অর্থাৎ বয়শূন্য র এর ক্ষেত্রে রটাকে একটু হালকা ভাবে বলতে হয়। অর্থাৎ রে, রে। ওকে। গা, গা এমন একটা আওয়াজ যেটা পুরো তোমার ভলিউমটাকে খোলে। সেক্ষেত্রে যদি তুমি কিপটামো করো, কার্পণ্য করো, গা, তাহলে তোমার ফুল ভলিউমটাই বেরোলো না। অর্থাৎ তোমার যেটা স্বর তৈরি হওয়ার কথা ছিল সে তৈরি হতে পারছে না। তো সেক্ষেত্রে গা, হাকারটা অর্থাৎ আকারটা পরিষ্কার করবে। আবার একই রকম ভাবে মা, পরিষ্কার করে মা এবং শেষে আ। পা, ধা, নি। এই নিটা বলার ক্ষেত্রে কিন্তু নাক আসবে। অর্থাৎ নি, এটা নি, এরকম বলা কখনোই সম্ভব নয়, কারণ নি এমন একটা উচ্চারণ যেটা নাক দিয়ে নিতে হয়। নি, সা। তো আমাকে উচ্চারণ যেটার যেরকম শেষে আকার আছে, অর্থাৎ আকার ওকার একার যা আছে সেই হিসেবেই আমাকে পরিষ্কারভাবে উচ্চারণ করতে হবে এবং সা বলতে হবে, সা নয়। রে বলতে হবে, রে নয়। ওকে, এবার আসছে ভলিউম। সা রে গা মা পা ধা নি সা। আমাদের অনেকের ধারণা এটা আমরা খোলা গলায় গান করছি। আগে নয়, এটা তুমি চিৎকার করে গান করছো। এই গলায় গান করলে কোনোদিন কোনো মধুর গান বেরোবে তোমার গলা দিয়ে? জীবনে বেরোবে না। যখন গাইবে তখন ভলিউম সফট রাখো। অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, এই নর্মাল ভলিউম রাখো। অর্থাৎ ভলিউমের এই যে বিশাল হাইক করছে তোমার, এই যে জাম্প করছে, এটা তোমাকে রেকর্ডিং এর ক্ষেত্রে সব সময়ের জন্য বদল করবে, সব সময় তোমাকে ঝামেলায় ফেলবে। কারণ এই আনব্যালেন্সড ভলিউম কিন্তু রেকর্ডিং এ শুনতে ভালো লাগে না। যতই আজকাল এআই যুগ হোক, যখন তুমি শিখছো তখন তুমি কেন নিজেকে অটোটিউন বা এআই দিয়ে এডিট করে নিজের গলাকে চেঞ্জ করে বা পরিবর্তন করে এই ব্যালেন্সগুলো আনবে? তৃতীয় পয়েন্ট হচ্ছে যথেষ্ট হা করা। হা না করলে যেটা হবে সেটা হচ্ছে নাকে সাউন্ড, যেটা প্রথমেই বললাম। যখন তুমি আ দিয়ে গাইছো, যখন তুমি কোনো উচ্চারণ করছো কোনো গান, তখন যেন প্রপার সেটা হা হয়। এর জন্য ভাওয়েল প্র্যাকটিস করা, তার সাথে সাথে আকার প্র্যাকটিস করা, তার সাথে সাথে হাকার প্র্যাকটিস করা, এই তিনটে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যদি এই বিষয়গুলো না জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি এর ওপর অবশ্যই সেপারেট ভিডিও বানাবো।
4 নম্বর পয়েন্ট হচ্ছে উচ্চ স্বরে হারমোনিয়াম বাজানো, যেটা গলা কর্কশ হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা প্রধান কারণ। যারা প্রারম্ভিক শিক্ষার্থী, যারা একদম নতুন, তাদের অনেকের এই সমস্যা থাকে। নতুন হারমোনিয়াম এমনি একটু লাউড সাউন্ড করে এবং তাদের মানে ব্যালেন্স থাকে না যে হারমোনিয়ামটা আমি কতটা সাউন্ড ছাড়বো। কারণ হারমোনিয়ামের তো কোনো নব হয় না যেটা তুমি ফিক্সড করে দিলে এবং হারমোনিয়ামের ভলিউম সেটাতেই ঠিক থাকলো। তো হারমোনিয়াম তোমাকে যে ব্লোটা রয়েছে সেটা দিয়ে তোমাকে করতে হয়। তো ব্লোটা সবসময়ের জন্য বাজানোর ফলে দেখা যাচ্ছে খুব লাউড হারমোনিয়াম বাজে এবং এই লাউড হারমোনিয়ামের আওয়াজকে ছাড়িয়ে যখন তুমি তোমার নিজের গলাটাকে ফেলতে চাও, তখন তোমার একটা অযথা চিৎকার করতে হয় যেটা তুমি বুঝতে পারো না। ফলে কি হয়, তোমার গলা ধীরে ধীরে কিন্তু কর্কশ হয়ে যায়। তাই নিজের ন্যাচারাল ভলিউমকে চেনো, সেই ভলিউমের বাইরে গিয়ে কখনো প্র্যাকটিস করবে না। তাতে যদি মনে হয় যে তাহলে তো আমার শুধু হারমোনিয়ামের আওয়াজ শোনা যাচ্ছে, আমার গলার আওয়াজ শোনা যাচ্ছে না, তো সেক্ষেত্রে হারমোনিয়ামের ওপর কোনো বই বা কোনো কাপড় যদি দিয়ে একটু চাপা দিয়ে দাও, তাহলে হারমোনিয়ামের আওয়াজ কমে যাবে। যারা বিগিনার রয়েছে তাদের জন্য বলছি, কিন্তু বিগিনারদের এটাও মাথায় রাখা উচিত এই ব্লো সবসময় প্রতিটা স্বরের ক্ষেত্রে যে একটা করে ব্লো টানছি এটা নয়, এটাকে ধীরে ধীরে একবার দুবার টেনে ছেড়ে দিতে হয়। আবার যখন সাউন্ড কমে আসছে তখন আবার ব্লো করতে হয়। তো এটা একটা ব্যালেন্সের ব্যাপার। এটা যারা নতুন শিখছো তারা হয়তো পেরে উঠবে না, আস্তে আস্তে বাজাতে বাজাতে এটা আসবে। তো হারমোনিয়ামের আওয়াজ খুব বেশি নয়। 5 নম্বর ভুল হচ্ছে সারা জীবন হারমোনিয়ামে প্র্যাকটিস করা, কখনো তানপুরার দিকে না এগোনো। এর ফলে তুমি জানতেই পারছো না তোমার আদৌ গলা সুরে হলো কিনা, আদৌ তোমার কান তৈরি হলো কিনা, আদৌ তোমার সুর বোঝার ক্ষমতা তৈরি হলো কিনা। এরকম বহু স্টুডেন্টকে আমি দেখেছি যারা 10-12 বছর শিখে আসছে শুধুমাত্র হারমোনিয়ামে, কিন্তু হারমোনিয়ামটা যখনই সরিয়ে নেওয়া হচ্ছে তাদের না আছে ক্ষমতা তানপুরায় গাওয়ার, না আছে খালি গলায় কোনো গান গাওয়ার, না আছে ইনস্ট্রুমেন্টের সাথে কোনো গান গাওয়ার ক্ষমতা। একটা ভীতি কাজ করে যে হারমোনিয়াম ছাড়া আমি বেসুরো গাই। তাই যখনই গাওয়া শুরু করবে, যখনই রেয়াজ করা শুরু করবে, গান শেখা শুরু করবে, একটা সার্টেন পিরিয়ডের পর কিন্তু অবশ্যই, তাই প্রত্যেকের উচিত তানপুরার সাথে প্রত্যেক দিন রেয়াজ করা। প্রথমে প্রথমে বেসুরো হবে, কিন্তু আস্তে আস্তে এই বেসুরো তোমাকে সুরের দিকে নিয়ে যাবে, তোমার কানকে তৈরি করবে। এর ফলে যে বেনিফিটটা তুমি পাবে, তুমি যদি বেসুরো করো তাহলেও তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমি এখানে বেসুরো করেছি, তুমি নিজেকে কারেকশন করে নিতে পারবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে লং নোট না গাওয়া। লং নোট অর্থাৎ একটি স্বরকে দীর্ঘক্ষণ ধরে টেনে টেনে গাওয়া, এটা একটা বোরিং রেয়াজের পর্যায়ে পড়ে, কারণ এর মধ্যে কোনো এন্টারটেইন থাকে না। তুমি অনেকক্ষণ ধরে সা বলছো, সা শেষ হচ্ছে রে বলছো, রে শেষ হচ্ছে গা বলছো, ফলে এনার্জিটা থাকে না। আমি অনেক ছোট বাচ্চাদের দেখেছি তারা লং নোট প্র্যাকটিস করতে চায় না, কিন্তু বিশ্বাস করো লং নোট তোমার গলার যেখানে যে রেয়াজ, যে রেয়াজি গলা সেটাকে তৈরি করে, যে রেজোনেন্স সেটাকে তৈরি করে লং নোট। গলা কাঁপার যাদের সমস্যা রয়েছে সেটাকেও কিন্তু মেটায় লং নোট। কিন্তু লং নোট কতটা গাইতে হবে, কিভাবে গাইতে হবে, সেটাও কিন্তু একটা ব্যাপার। কারণ লং নোট তুমি যদি ভাবো যে পরপর সারেগামা পাধানি সা অব্দি গিয়ে দেবো, তাহলে তোমার গলায় কিন্তু ক্ষতি হতে পারে, গলা কর্কশ হতে পারে, গলা ভেঙে যেতে পারে। তো সুতরাং লং নোটের রেঞ্জ কিরকম হবে, লং নোটের জন্য আলাদা লেসন দরকার, সেই লেসন কিরকম হবে এটা অবশ্যই তোমাকে গুরুর কাছ থেকে জেনে নিতে হবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে রেয়াজ সিকোয়েন্স মেনটেন না করা। রেয়াজের এই ভুল তোমাকে কিন্তু অনেকখানি পিছিয়ে ফেলবে। অর্থাৎ কোন রেয়াজের পর কোন রেয়াজ করব, এটা একটা বড় প্রশ্ন। তোমরা অনেকেই হয়তো জানো না যে কোন রেয়াজের পর কোন রেয়াজ করতে হয়। এই বিষয়ে হয়তো আমি এর আগেও ভিডিও দিয়েছি, আমার এখন খুব একটা মনে পড়ছে না। যদি সেই ভিডিও অনেক পুরনো হয়ে থাকে, তোমাদের নিউজ ফিডে না আসে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি এই টপিকের উপর অবশ্যই সেপারেট ভিডিও বানাবো। সব থেকে মনে হয় ইম্পর্টেন্ট পার্ট এটা, এবং ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার 8, ডেলি রেয়াজ। রেয়াজ প্রতিদিনই কিন্তু করতে হবে। এখানে কিন্তু আর কোনো রকম কোনো ডাউট নেই যে প্রতিদিন যারা রেয়াজ করে তাদের গলা কিরকম তৈরি হবে, যারা কখনো সখনো রেয়াজ করে তাদের গলা কি তৈরি হবে। তো সুতরাং তোমার যদি মনে হয় যে না মিউজিকে আমি কিছু করতে চাই, তোমার যদি মনে হয় আমি আমার শখের জিনিসটাকে খুব ভালো মতন করতে চাই, যদি তোমার মনে হয় মিউজিকটাকে আমি প্রফেশনালি নিতে চাই, তাহলে অবশ্যই ডেলি রেয়াজের কোনো বিকল্প কিন্তু নেই। 9 নম্বর পয়েন্ট, মাঝে মধ্যেই রেয়াজে গ্যাপ, অর্থাৎ কিছু মাসের, কিছু বছরের বা কিছু লং টাইম গ্যাপ। পরিস্থিতির কারণে অনেকের হয়তো এটা হয়ে থাকে, কিন্তু বিশ্বাস করুন এটা আপনার সঙ্গীতের বড় ক্ষতি করে। সঙ্গীত এমন একটা জিনিস, ধীরে 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 আপনাকে কিন্তু সেই জায়গায় নিয়ে যায়। তো যখনই ব্রেক হয়ে যায় তখনই কিন্তু আপনি আবার মাইনাসে রান করা শুরু করেন। তাই যাদের মনে হচ্ছে যে এমনিই গানটা বন্ধ হয়েছে, কোনো কারণ নেই, তো তারা কিন্তু খুব ভুল করছে। বিশেষ করে সাধারণত দেখা যায় বোর্ড এক্সামের সময় তারা বন্ধ করে দেয়, তারপরে আর হয়ই না। কেউ হয়তো দেখা যাচ্ছে চাকরি সূত্রে একটা বিজি লাইফ লিড করতে গিয়ে আর হয়ই না, নানা রকম
রকম কারণ থেকেই যায়। তো সেই কারণগুলোকে যদি মনে হয় যে অ্যাভয়েড করে অন্তত সারাদিনে আধ ঘন্টাও হারমোনিয়াম নিয়ে আমি বসতে পারবো, যদি এই অবকাশটা এই সুযোগটা থাকে, তাহলে কখনোই এই ডিসিশন নেবেন না যে না আমি গানটাকে এখন বন্ধ রাখি, পরে আবার শুরু করবো। পরে যখন শুরু করতে চাইবেন তখন দেখবেন যে আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গাটাকে অ্যাচিভ করতে আপনাকে আরো কিছু বছর সময় লেগে যাচ্ছে। তাই হতে পারে আপনি শিখার মধ্যে গেলেন না, অর্থাৎ আপনি কারো কাছে শিখলেন না, কিন্তু আপনি যেটা শিখেছেন সেটাকে ধরে রাখার জন্য অন্তত প্রত্যেক দিন সেই ব্যস্ততম সময়ের সেই বছরগুলো অন্তত আধ ঘন্টা হারমোনিয়ামটা নিয়ে অবশ্যই বসুন। এবং ১০ সবথেকে বড় পয়েন্ট, সেটা হচ্ছে সঠিক ভয়েস থ্রোয়িং না করা। এটার উপর ডিপেন্ড করবে তোমার গলা ভালো তৈরি হবে কিনা, এটার উপর ডিপেন্ড করবে তোমার গলা সুরেলা তৈরি হবে কিনা, এটার উপর ডিপেন্ড করবে তোমার গলা মাইক্রোফোন ফ্রেন্ডলি হবে কিনা। তো সুতরাং কেমন ভাবে ভয়েস থ্রো করতে হবে সেটা তো মনে হয় আমি আমার সব ভিডিওর প্রথমে একবার করে বলি। আমার অনলাইন ক্লাসে বা অফলাইন ক্লাসে এটা প্রতিদিনকার রেয়াজ রুটিনের সাথে ইম্পর্ট্যান্ট পার্ট। আগে ভলিউমটাকে ঠিকভাবে থ্রো করো, আগে নিজের ভলিউমটাকে বোঝো, আগে ভয়েসটাকে থ্রো করো। এর যে নানা টেকনিক রয়েছে, নানা টেকনিকের উপর যে লেসন রয়েছে সেগুলোকে তোমাকে খুব ইম্পর্টেন্ট দিতে হবে। অর্থাৎ গলার আওয়াজ যেন কর্কশ না হয়ে যায়, আমি যেন সা রে গা মা পা ধা নি সা এইভাবে না গিয়ে সা রে গা মা পা ধা নি সা, এই যে এফোর্টলেস সিঙ্গিং এটাকে আনতে পারি। এর জন্য কিন্তু যদি না এসে থাকে তার জন্য দায়ী হচ্ছে তোমার ভয়েস থ্রোয়িং এর গন্ডগোল। তো সেটাকে আগে সারাও। তো রেয়াজে বসার সময় এই 10টা বিষয় যদি তুমি মেনটেন করে চলো, তাহলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে। তুমি তোমার রেয়াজে তুমি যত পরিশ্রম করবে খুব তাড়াতাড়ি তুমি কিন্তু এগিয়ে যাবে। তাহলে এই ছিল আজকের বিষয়। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবে লাইক এবং শেয়ার। আমাকে যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ করবে সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে। আর যদি আমাকে ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সঙ্গীতময় থাকো। নমস্কার।